নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার সংবিধানে সন্নিবেশিত করেছিল। এই সংবিধানে এই সন্নিবেশিত করাকে চ্যালেঞ্জ করে ইতিপূর্বে হাইকোর্টে প্রথম একটি রিট পিটিশন দায়ের হয়। সেই রিট পিটিশনটি বাতিল ঘোষণা করা হয়, অর্থাৎ হাইকোর্ট প্রাথমিকভাবে বলেন যে না, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে ব্যবস্থার মাধ্যমে জনগণের ভোটাধিকার সুনিশ্চিত করা হয়েছে সেই বিষয়টি সংবিধানের সঙ্গে সম্পূর্ণ একমত। পরবর্তীতে এই মামলাটি হাইকোর্টের আরও তিনজন বিচারপতি, আমরা লার্জার বেঞ্চ বলি, সেই তিনজন বিচারপতি শুনেছেন। তারাও বলেছেন যে আমাদের সংবিধানে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে চালু করা হয়েছে এটা সংবিধান সম্মত, এটা আমাদের সংবিধানের মৌলিক যে কাঠামো সেই কাঠামোর সঙ্গে কোনো রকম এটা বৈপরীত্য সৃষ্টি করে না। হাইকোর্ট বিভাগের 5 জন বিচারপতির এই রায়ের পরে বিষয়টা তৎকালীন প্রধান বিচারপতি জনাব ABM খায়রুল হকের নেতৃত্বাধীন 7 জনের বেঞ্চে আপিল বিভাগের শুনানি হয়েছিল এবং সেই রায়ে বিচারপতি খায়রুল হক সাহেব যে রায় দিয়েছিলেন তার সঙ্গে আরও 3 জন বিচারপতি একমত পোষণ করেছেন। 4 জন বিচারপতি বলেছেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে চালু করা হয়েছে সেটা আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী। অথচ ওই একই রায়ে 3 জন বিচারপতি বলেছেন যে না, আমাদের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং মানুষের ভোটাধিকার সুনিশ্চিত করেছে, মানুষ ভোট দিতে পেরেছে এবং গণতন্ত্রের জন্য সহায়ক। সেই রায়ের পরে আপনারা জানেন যে তিনি একটা সংক্ষিপ্ত আদেশ দিয়েছিলেন। পরবর্তীতে পূর্ণাঙ্গ আদেশে পরবর্তী 2টি জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন বিদ্যমান বিধানের বসে চলতে পারে বলে আপনি সংক্ষিপ্ত আদেশে বলার পরও মূল রায়ে গিয়ে সেটি পরিবর্তন করা হয়েছে। এই মূল রায় পরিবর্তন করার পরিপ্রেক্ষিতে আজকে বিএনপির পক্ষ থেকে বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়েরকৃত যে রিভিউ পিটিশন, যার উপর আপিল মঞ্জুর হয়েছে, বিগত 3 দিন যাবৎ আজকে সকালে আমাদের সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন তার প্রাথমিক সমাপ্তি বক্তব্য দিয়েছেন। মাননীয় বিচারপতি ABM খায়রুল হক সাহেব যে রায়টি দিয়েছেন এবং সেই রায়টি দেওয়ার ক্ষেত্রে তিনি তার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা উল্লেখ করেছেন। ওনার যে সমস্ত মামলার এই রায় দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত ঘটনার উল্লেখ করেছেন তা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত ইচ্ছা এবং ব্যক্তিগত বক্তব্য, সেটা কোনো বিচারিক রায় হতে পারে না। উনি ওনার রায়ে বলেছেন সংসদ অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে ত্রয়োদশ সংশোধনী পার্লামেন্টে পাশ করেছেন, কিন্তু নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে অন্তর্বর্তীকালীন যে সমস্ত ব্যক্তিদেরকে দায়িত্ব প্রদান করা হয় তাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক থাকে না, তারা জনগণের প্রতিনিধি নাই, সুতরাং তাদেরকে বাদ দিয়ে জনগণের প্রতিনিধি দ্বারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিংবা নির্বাচনকালীন সরকার ব্যবস্থা করা যেতে পারে। অথচ তিনি তার রায়ের মধ্যে সবিরোধীভাবে বলেছেন 42 দিন পর্যন্ত একটা অনির্বাচিত সরকার হতে পারে। তিনি একই সঙ্গে 2008 সালের নির্বাচন, 2007-এর 1/11 পরবর্তী সরকারের কার্যক্রম তিনি এটা কন্ডন করে দিয়েছেন, মার্জনা করে দিয়েছেন। আমি আদালতকে বলেছি যে রাষ্ট্রের 3টি অঙ্গ, একটি হচ্ছে নির্বাহী বিভাগ, একটি হচ্ছে পার্লামেন্ট আইন বিভাগ, একটি হচ্ছে বিচার বিভাগ। রাষ্ট্রের অন্যতম ভিত্তি হচ্ছে 3টি বিভাগ স্বাধীনভাবে কাজ করবে। পার্লামেন্ট তার স্বাধীনভাবে আইন পাশ করবে, প্রশাসন তার প্রশাসনিক কাজ করবে, বিচার বিভাগ তার বিচারিক কার্যক্রম পালন করবে। আমাদের বিচারিক প্রক্রিয়ায় বিচারপতি, আমাদের সুপ্রিম কোর্টের এই ক্ষমতা আছে, পার্লামেন্ট কর্তৃক কোনো সংবিধান যদি কোনো কারণে বেসিক স্ট্রাকচার সংবিধান বিরোধী হয় তাহলে এই আদালত বিচার করে সেই সাংবিধানিক সংশোধনী বাতিল করতে পারে। যেমনটি 8ম সংশোধনীর সময় হুসেন মোহাম্মদ এরশাদের সময় আমাদের সুপ্রিম কোর্টকে যে 8টি বিভাগীয় জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল সেটি বাতিল করে যে রায়টি হয়েছে তেমন একটি রায়ের উদাহরণ আমাদের দেশে আছে। যেহেতু আছে, সুতরাং এইরকম রায়কে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে আমাদের মানুষের ভোটাধিকার প্রয়োগের যে ক্ষমতা সেই ক্ষমতাটা বাতিল করা হয়েছে এই রায়ের মাধ্যমে। এই রায়ের মাধ্যমে বিচারপতি ABM খায়রুল হক আমাদের বিচার প্রক্রিয়া বিচারাঙ্গনের প্রতিই প্রতারণা করেননি। আমি শব্দটা বলেছি ফ্রড, নট অনলি ফ্রড আপন দ্য কোর্ট বাট অলসো ফ্রড আপন দ্য নেশন, অর্থাৎ পুরা জাতির পরে প্রতারণা। কারণ উনি জাতির পরে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি ওনার রায় থেকে পড়ে শুনিয়েছি, জাতিকে গলাধকরণ করানো হয়েছে। আমি বলেছি এই অবজারভেশনের সঙ্গে একমত না, কারণ বাংলাদেশের মানুষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হওয়ার পরে 1996 সালে এবং 2001 সালের নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছে।
এবং এখনও পর্যন্ত বাংলাদেশে যে বিদ্যমান যে রাজনৈতিক সংকট তার অন্যতম কারণ হচ্ছে জনগণকে তার ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমি আদালতের কাছে সুস্পষ্টভাবে 2008 সালের নির্বাচন, যেটা আমি বলেছি এটা অনিয়মতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়েছে। আমি 2014 সালের নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, 2018 সালের নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই, 2024 সালের মানুষ ভোট দিতে পারে নাই। নাগরিকদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, কারণ সে সময় দলীয় তৎকালীন শেখ হাসিনা সরকারের সময় এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে। আমি আদালতকে বলেছি সেই অবস্থার কারণে আজকে বাংলাদেশের সেই অবস্থা বিদ্যমান। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে প্রয়োজনীয়তা বেগম খালেদা জিয়া ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে দেশে অনুভব করেছিলেন, সেটি এখনও পর্যন্ত কার্যকর রয়েছে। অতএব নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করাটা সময়ের দাবি, আইনগতভাবে সেটা বলেছি। দ্বিতীয়ত আমরা বলেছি যে কোনো আইন যখন কোনো কারণে কার্যকর হয়, যে কোনো রায় যখন কার্যকর হয়, রায়টা সবসময় পরবর্তী সময় থেকে হয়, আমরা আইনের ভাষায় বলি প্রসপেক্টিভলি ইফেক্ট দিতে হবে। সেই ক্ষেত্রে আমি আদালতকে বলেছি আপনারা যে রায় দেন না কেন সেই রায়ের কার্যকারিতা যেন পরবর্তী সময় থেকে কার্যকর হয়। প্রকারান্তরে আমি আদালতকে বলেছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারি 2026 তারিখে নির্বাচনের যে সিদ্ধান্ত ঘোষণা করেছেন, সেই ক্ষেত্রে এই রায় যেটাই হোক না কেন সেটা কোনো এফেক্ট করবে না।